এখন আমাদের দেশে একটা সমস্যা আছে, শরিয়ার কথা বললে, বিপ্লবের কথা বললে সবাই বুঝে মনে এখনই বন্দুক লয়ে লাফ দিয়ে নামছো, ঠুসঠাস গুলি করো, যুদ্ধ করো, মারো নাইলে মরো, এটাই বিপ্লব। এই গণতন্ত্র আপনার আমার বোন আফিয়া সিদ্দিকাকে আজ 1000 বার ধর্ষণ করছে। আমাদের এখানে এক সেনাবাহিনীর ভাই আছে, এরা তো মানে মানুষকে বাইরে বেরোতে দিত না, পিঠে ঠ্যাঙ্গা গরমে ঢুকে রেখে দিত। তাহলে শরিয়া আসবে কিভাবে? শরিয়া আসার একমাত্র পন্থা হচ্ছে বিপ্লব। একমাত্র পন্থা কি? ওই স্টকও করতে পারে। গরিবদের দেশে আইসা চুরি করছে, আমাদের উপরে শোষণ করছে, আমাদের সম্পদের অবাধ প্রবাহ তাদের দেশে নিয়ে তারা উন্নত হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয় নাই। 4টা জিনিস সেখান থেকে আমরা শিখেছি। গণতন্ত্র মানুষকে চুরি, দুর্নীতি এদিকে ধাবিত করে। আরেকটা জিনিস হচ্ছে, দুঃখজনক হলেও সত্য যে আপনার যারাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন করতে চাইছে, প্রক্রিয়ার জায়গায় ছিল, কিন্তু নিজেরা পরিবর্তন হয়ে গেছে। অগ্রাধিকারের দিক থেকে গণতন্ত্র আগে নাকি খেলাফত আগে, এই টপিকের উপরে কিছু কথা নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ তাহসিন বিল্লাহ শাহজালাল, নাতি মরহুম নাইবে রসুল, দুধল দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জাতের সেই 99 নামে, যিনি এখানে আমাদের আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এরপরে হৃদয় নিঃসৃত সবটুকু সালাম, লাখো কোটি দরুদ পেশ করছি অন্ধকারের ঘনঘটা যখন সর্বপ্রকার পাপের বিভীষিকা নিয়ে পৃথিবীতে নেমে এসেছিল, শয়তানের তাণ্ডব লীলায় পৃথিবীর প্রত্যেকটি অলি গলি যখন কলুষিত হচ্ছিল, পাপের তাড়নায় পৃথিবীর প্রত্যেকটি মানুষ যখন চাতক পাখির মতো স্বর্গাভিমুখে তাকিয়েছিল এক ত্রাণকর্তার অপেক্ষায়, ঠিক তখন যিনি এসেছিলেন সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আপনাদের সাথে আমি নির্দিষ্ট কিছু বিষয় কথা বলবো, সেই বিষয়গুলো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে আমরা যেসব বিষয়ে কথা বলবো, প্রথমে হচ্ছে জুলাই অভ্যুত্থান যে আমাদের কিছুদিন আগে হলো, এই জুলাই অভ্যুত্থান থেকে আমরা কি কি শিখলাম এবং দেশের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেমোক্রেসি তথা গণতন্ত্র আসলে কি কল্যাণকর কিনা, এ বিষয়ে আমরা কথা বলবো। এবং আমি কথা বলবো আপনাদের সাথে গণতন্ত্রের সূচকে যারা ছিল, যে কান্ট্রিগুলো গণতন্ত্রের সূচকে ছিল, তারা কি আসলে সত্যিকার অর্থে গণতন্ত্র দিয়ে উন্নত হয়েছে নাকি অন্য কোনো মাধ্যমে, এ বিষয়ে কথা বলবো। এবং আমাদের গণতন্ত্রের একটা বিষয় যেটা আমাদের শুনলে আমাদের কানে একটা গুড ফিল দেয়, জনগণ যেটা চায় সেটাই হয়, এটাই হচ্ছে গণতন্ত্রের নীতি। আসলে এই যে বলিটা, এটা সত্য কিনা এ বিষয়ে কিছুক্ষণ কথা বলবো। আরেকটা বিষয় আমি কথা বলবো, সেটা হচ্ছে একটি উন্নয়নশীল দেশের জন্য গণতন্ত্র আসলে কি সত্যিকার অর্থে কি আমাদের একটা উন্নয়নশীল ফরম্যাট কিনা নাকি ব্যর্থ ফরম্যাট। এবং সর্বশেষ যে বিষয়টির উপরে কথা বলবো সেটা হচ্ছে গণতন্ত্র দিয়ে কোনো প্রক্রিয়ার মাধ্যমে শরিয়া শাসনে যাওয়া, কিংবা আমরা যেটাকে খেলাফত বলি, কিংবা আপনারা কোরআনের আইন বলেন, কিংবা আল্লাহর আইনে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, এটা গণতন্ত্রের মাধ্যমে কোনো প্রক্রিয়ায় শরিয়ার দিকে যাওয়া সম্ভব কিনা। এখানে আমরা অনেকেই অনেক মতাদর্শে থাকতে পারি, সেক্ষেত্রে মানে আমার আলোচনা কেউ কোনো কিছুর বিরুদ্ধে নেবেন না, নির্দিষ্ট কাউকে এখানে ইন্ডিকেট করে কথা হচ্ছে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এখন আমরা এটিএম কথাটা বলি কেন, প্রথম হচ্ছে আমরা কিন্তু দীর্ঘ একটা টাইম শরিয়া আইন নিয়ে কিংবা কোরআনের শাসন নিয়ে কিংবা খিলাফা নিয়ে, আমাদের ইসলামের রাজনৈতিক মতদর্শ নিয়ে আসলে কিন্তু কথা হয় না, এজন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। যাই হোক, আমি প্রথমেই এখন শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে, আমি প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বলেছিলাম যে গণ অভ্যুত্থান থেকে আমরা কিছু জিনিস শিখেছি। আসলে এই জিনিসগুলো আমরা বই পড়ে কিংবা গবেষণা করে অনেক সময় শেখা যেত না, যেটা শুধু এই অভ্যুত্থানটা যে আমাদের সামনে হয়েছে কিংবা আমরা অনেকেই সক্রিয় ভূমিকা পালন করছি, এখানে অনেকেই আছেন, এই যে বিষয়ের কারণে আমরা যেটা শিখেছি, এই বিষয়টা অনেক সময় বই পড়ে আমরা শিখতে পারতাম না, কিংবা বই পড়লেও আমরা এটা দ্রুত আমাদের মনের ভিতরে নিতে পারতাম না। 4টা জিনিস এখান থেকে আমরা শিখেছি। এক হচ্ছে প্রফেসর ইউনুস, উনি যে মানে ওনার অন্যান্য বিষয়গুলো বাদ দিলাম, শুধু এতটুকু, উনি যে একজন যথেষ্ট মেধাবী যোগ্য একজন মানুষ, এ ব্যাপারে আপনাদের কারো সন্দেহ আছে? আছে? যথেষ্ট মেধাবী যে একজন মানুষ, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আচ্ছা, এতটুকুই যথেষ্ট। এই মানুষটা গণতান্ত্রিক পদ্ধতিতে এত দ্রুত আসলে কি আমাদের বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে পারত? সম্ভব ছিল? পারতো না কেন? অন্যতম কারণ ছিল
গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ যেতে চাইলে আমাদের সামনে আলোচনাটা আসবে, যে দল একটু বিজয় হয়েছে তাদের থেকে নূতন কাউকে যদি আপনি বসাতে চান, আপনি বসাতে পারবেন না। পারবেন? সে যথেষ্ট ভালো মানুষ হোক, আর কি বাংলাদেশের সমস্ত মানুষও যদি তার পক্ষে থাকে, পারবে? নির্দিষ্ট তাদের দলীয় লোক, ফোরামের লোক ব্যতীত পারবে না। তার মানে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট একটা জিনিস বুঝলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যথেষ্ট যোগ্য, যথেষ্ট মেধাবী কোনো মানুষ মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসা সম্ভব না। এই যে ধরেন আমাদের যে কোনো এক দরবারের পীর বা আমাদের পিসে বুজুরে, এর ব্যাপারে ধরেন সকলে তাকে বানাতে চায় প্রধানমন্ত্রী হোক, কিন্তু তার নির্দিষ্ট কোনো দল নাই, তার নির্দিষ্ট কোনো দল নাই, মানে রাজনৈতিক দল নাই, তিনি নিজে এক জায়গা থেকে এমপি হয়েছে বা হয় নাই, কিন্তু বাংলাদেশের সকলে চায় যে তিনি প্রধানমন্ত্রী হোক। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তো ভোট হয়েছে, ভিন্ন ভিন্ন এমপি হয়েছে, কিন্তু সবার এমপি তো ভিন্ন, কারণ সে তো সব জায়গা থেকে একা দাঁড়াইতে পারবে না। তো ওখান থেকে যে লোকগুলো হয়েছে তারা যে ক্ষমতায় যাবে, এখন সেখান থেকে যারা জিতবে তারাই তো তাদের ক্যান্ডিডেট নির্বাচন করবে কে সংসদের প্রধান হবে, ঠিক কিনা? সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের সমস্ত মানুষ যদি চান যে পিসা বুজুর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সমস্ত মানুষ জাগর দিয়া মাঠে নেমে গেলেও সম্ভব? স্পষ্ট যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ভালো মানুষ, আপনারা সকলে স্বীকৃতি দিল, স্বাভাবিকভাবে ক্ষমতার মসনদে যাইতে পারবে না। বুঝলেন? এতটুকু বুঝছি। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার যদি করতে হয়, সেটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্ভব না। আমাদের মধ্যে অনেক ইসলামিক দল দাবি করি না যে আমরা ক্ষমতায় যাব, কোরআনের আইন বাস্তবায়ন করব, বলি না? কিন্তু এটা তো মৌলিকভাবে আপনাকে আপনার সংবিধানটা পরিবর্তন করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জিনিসটা পরিবর্তন করা সম্ভব না। গণতন্ত্রে আপনি জনমতের কারণে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং স্বয়ং গণতান্ত্রিক মতবাদ, এই দুইটা মতবাদ আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা সম্ভব না। আচ্ছা, এই একটা জিনিস। 3 নম্বরে আমরা যে জিনিসটা শিখেছি, স্বৈরাচার যে পতন হয়েছে তাদের নির্দিষ্ট একটা আইডিওলজিক্যাল প্যাটার্ন ছিল না, মানে আদর্শিক ধরন, যেমন রাজাকার, তার মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, স্বাধীনতা যুদ্ধ, এইগুলো তাদের কিন্তু একটা রাজনৈতিক মানে আদর্শগত মানে একটা জায়গা ছিল, আদর্শিক ধরন বলতে পারেন এটাকে। তো এখন আপনি কি মানে সাধারণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের এই প্যাটার্নটা দূর করতে পারতেন? পারতেন না। কিন্তু আর কি মানে এখন যে তাদের এটা সরানো হয়েছে, এটা কির মাধ্যমে? অভ্যুত্থানের মাধ্যমে। আমি বিপ্লব বলবো না, অভ্যুত্থানের মাধ্যমে। আমি এখানে বিপ্লব বললাম না কেন? অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে একটু পার্থক্য আছে। অভ্যুত্থান হচ্ছে, এক কথায় যদি বলি আপনাদের ভাষায়, ধরেন এখানে একটা চেয়ার আছে, চেয়ারে একজন বসা, আমাদের আব্দুল্লাহ ভাই বা এখানে কেউ তাকে ওখান থেকে টেনে নামায় দিয়ে নিজে ওখানে বসছে, ঠিক আছে? এটা হচ্ছে অভ্যুত্থান। আর বিপ্লব হচ্ছে আব্দুল্লাহ ভাই এখানে আসছে, ওনাকে এখান থেকে সরাইছে, ওনার চেয়ারটা সরাইছে, এখানে রং যা ছিল তা সরাইছে, এগুলো সব আবার নতুন করে তৈরি করছে, নতুন করে মসনদ তৈরি করছে, ওখানে বসছে, এটা নাম হচ্ছে বিপ্লব। আমরা অভ্যুত্থানের বিপ্লবের পার্থক্যটা বুঝছি কিনা? আচ্ছা, তো এখন আপনারাই বলছেন যে অভ্যুত্থানের মাধ্যমে আমাদের পতিত স্বৈরাচারকে সরানো হয়েছে, এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না অগণতান্ত্রিক প্রক্রিয়া ছিল? আর একটা জিনিস সর্বশেষ, এটা আমাদের জন্য সব থেকে জরুরি যে বিষয়টা বোঝা, সেটা হচ্ছে এই যে তাদের আইডিওলজিক্যাল রেজিম, এইটা সশস্ত্র বিপ্লব ছাড়াও, মানে মিলিটারিজম ছাড়াও এটাকে যে পরিবর্তন করা সম্ভব, এটা কিন্তু আমরা জুলাই বিপ্লব থেকে শিখেছি। যাই হোক, সর্বসাকুল্যে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে মৌলিক সংস্কারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটা আসলে কার্যকর না, ঠিক আছে? এরপরে আমরা দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশের রেডিক্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মানে অমূলক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই গণতন্ত্র কখনোই ভালো পদ্ধতি না। এই যে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, যেখানে ঔপনিবেশিক শাসন ছিল, এমন কোনো রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজ পর্যন্ত উন্নত হয় নাই। এমনকি যারা ঔপনিবেশিক ছিল তারাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নত হয় নাই। এখন আপনি বলবেন কিভাবে? দেখেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ চীন, মালয়েশিয়া, এরা সব ব্রিটিশদের ঔপনিবেশিক কলোনি ছিল না? মানে আমাদের এখানে ব্রিটিশ শাসন করছে না এসা, ঔপনিবেশিক এসা। এখন আপনারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা সকলেই জানেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু উন্নত, এটা আপনাদের সকলের দৃষ্টির মধ্যে। এখন আপনি বলবেন যে ভাইয়া বলছিলেন আপনি যে দক্ষিণ চীন তো অনেক উন্নত। চীন কি গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয়েছে? না। তারপরে আপনি বলবেন সিঙ্গাপুর এত উন্নত।
সিঙ্গাপুর গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয় নাই, 31 বছর সেখানে লি কুয়ান শাসন করছে, 31 বছর, সেইটার মাধ্যমে উন্নত হয়েছে, গণতন্ত্রের মাধ্যমে উন্নত হয় নাই। এরপর মালয়েশিয়ার কথা বলছিলাম, মালয়েশিয়ায় আপনার প্রায় 22 বছর ডাক্তার মাহাথির মোহাম্মদ শাসন করছে, সেই জন্য উন্নত হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয় নাই। এখন বলবেন যে আমাদের দেশেও তো দীর্ঘ টাইম একজন ছিল, কিন্তু আমরা তো লি কুয়ান পাই নাই, আমরা কি পাইছি? স্বৈরাচার। আমরা কি পাইছি? দুর্নীতিবাজ। আমরা কি পাইছি? চোর। আমরা লি কুয়ান পাই নাই। এতটুকু আলোচনা তো অবশ্যই হয়তো বুঝছেন যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে গণতন্ত্র কখনোই কল্যাণকর না। এরপরে ঔপনিবেশিক শাসক যারা ছিল তারাও গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয় নাই। দেখেন ব্রিটিশ, তারা কি শুধু গণতন্ত্র দিয়ে উন্নত হয়েছে? তারা আমাদের মতো গরিবদের দেশে আইসা চুরি করছে, আমাদের উপরে শোষণ করছে, আমাদের সম্পদের অবাধ প্রবাহ তাদের দেশে নিয়ে তারা উন্নত হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয় নাই। বুঝতে পারছেন কিনা? এরপরে আসেন গণতন্ত্রের মানে সূচকে 5টা দেশ ছিল, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড। 5টা কান্ট্রি, এরা গণতন্ত্রের সূচকে ছিল, গণতন্ত্রের ফেরিওয়ালা। ঠিক আছে, তো এখন এদের বিষয়ে একটু বলি, ইতিহাসের দিকে তাকান। নরওয়ে, ডেনমার্ক এরা কিন্তু একটা কান্ট্রি ছিল, এখন আলাদা হয়েছে। এরা বিভিন্ন জায়গায় ব্রিটিশদের মতো কলোনি স্থাপন করত, সেই সব দেশের সম্পদের অবাধ প্রবাহ তাদের দেশে, সেখান থেকে তারা উন্নত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় নাই। এরপরে আসেন সুইডেন। সুইডেনে করতো কি, লাখ লাখ আপনার এই যে নিগ্রো দাস আমেরিকায় সাপ্লাই দিত, সেই সম্পদ থেকে তারা আজ উন্নত, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় নাই। এরপর আসেন কারা ছিল, ফিনল্যান্ড। ফিনল্যান্ড সে কিন্তু সামি পিপলদের শোষণ কইরা তাদের এই সম্পদ। সামি পিপল হচ্ছে ইউরোপের একটা বড় আদিবাসী জনগোষ্ঠী, এদের উপরে শোষণ কইরা এদের সম্পদে আজকে এই সম্পদ তাদের। তাহলে তারা কি গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয়েছে? তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নত হয় নাই। ঠিক আছে, তাহলে যারা গণতন্ত্রের ফেরি করে বেড়াইছে, গণতন্ত্রের ফেরিওয়ালা, মূল ফেরিওয়ালা যারা, তারাও গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত হয় নাই। এখন আপনি আমাকে বলবেন যে ভাই, যে ইউরোপের উন্নত কান্ট্রি যাদেরকে আমরা দেখি তারা তো গণতন্ত্র দিয়ে চলতেছে, তারা এত উন্নত কিভাবে? এটা আমার পিছনে আলোচনা যদি আপনারা একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন। ডাকাতি কইরা বিভিন্ন জায়গা থেকে সম্পদ নিয়ে আপনার প্রচন্ড পরিমাণে আপনার ভিতরে আপনার কাছে সম্পদ আছে, ডাকাতি করে আপনি সম্পদ দিচ্ছেন। এখন আপনার একটা স্বাভাবিক উদাহরণ দিলে বুঝুন, এক মানে ধনকূপের ছেলে অবৈধ প্রক্রিয়ায় সে টাকা উপার্জন করে ধনকূপ হয়েছে, তার ছেলে আজকে একটা আইফোন কিনছে, 1 সপ্তাহ পরে নতুন একটা মডেল বেরিয়েছে আইফোনের। এখন তার কাছে দূর এই পুরনো মডেল কে চালায়, ওটা ফেলাই দেয় আর একটা নতুন নেয়। তারপরে আবার এটা কতদিন গেছে, এটা ফেলাই দিয়ে এটা কি জানো তার মানে তার প্রিয়সীর সাথে ঝামেলা করে পাশার দিয়ে ভেঙে ফেলছে, গেছে, কিন্তু আর একটা কিনছে, তার অসুবিধা আছে কোনো? এখন ধরেন আমার এলাকার রিক্সাওয়ালা এক ভাইয়ের এক ছেলে 3 বছরের ইনকাম জমায়া একটা আইফোন কিনছে, আইফোনটা হাত দিয়ে ঠাস করে পড়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তার তো ভাতই বন্ধ হয়ে যাবে, ওই স্টকও করতে পারে। ভালো কথা বলছেন ভাই। তো এখন আমাদের মতো গরিব দেশ, যারা ঔপনিবেশিকদের দ্বারা লুট হওয়া সম্বলহীন কান্ট্রি, যাদের অর্থনৈতিক নিরাপত্তা নাই, ওদের তো চুরি করা সম্পদ দিয়ে অর্থনৈতিক নিরাপত্তা আছে, ওদের সমস্যা নাই, ওরা বড় লোকের বেটা। আমরা হয়েছি গরিব কান্ট্রি, আমাদের পক্ষে কখনোই এই তন্ত্রমন্ত্র দিয়ে আমাদের পক্ষে উন্নত হওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন। এখন আমাদের পরের যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে যে গণতন্ত্র সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটায় কি ঘটায় না। দেখেন, আমাদের কানে শুনলে একটা গুড ফিল দেয় না যে গণতন্ত্র জনমতের প্রতিফলন ঘটায়, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানে এটা কুপুরি। কিন্তু আমি এটা এ বিষয়ে আলোচনা করবেন, আমাদের পরবর্তী আলোচক তিনি এ বিষয়ে আলোচনা করবেন, তো সেজন্য আমি ওই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এই জিনিসটা আমাদের একটা গুড ফিল দেয় যে মানে অন্যান্য যত শাসন ব্যবস্থা আছে, আপনি শরিয়ায় যান, শরিয়ায় নির্দিষ্ট আইন প্রণয়ন করে, সেখানে আমরা সেটা শোনা লাগে, সেইটার উপরে বাধ্যবাধকতা আছে, চুরি করলে হাত কেটে দেয়, গণতন্ত্রে কাটে না। তারপরে হচ্ছে আপনার কি অন্যান্য যে তন্ত্রমন্ত্র আরও যা যা আছে, আপনার ধরেন রাজতন্ত্র, সেখানে আপনি যান, সেখানে রাজার কথা নির্দিষ্টভাবে শোনা লাগে, গণতন্ত্রে শোনা লাগে না, জনগণের কথাই মানে রাষ্ট্র চলে। এরকম একটা গুড ফিল দেয় না আমাদের কানে? এইটা সম্পূর্ণ একটা আল্টা লেভেলের বলতে পারেন, এটা একটা ধোঁকাবাজি। এখন বলবেন কিভাবে?
ওই যে প্রথমে ওই সময় একটু আগে আমরা বলছিলাম যে আপনি এই যে ভালো মানুষ ধরেন এই পিসাব কোন এক পিসাবকে আপনি ক্ষমতায় বসাবেন, আপনি কি পারবেন? ওই সময় বলছিলাম, এই জন্য দীর্ঘায়িত করতে চাই না। পারবেন? কেন একটা সুন্দর উদাহরণ দিলে বুঝবেন, মনে হয় আমার আলোচনাটা ভারী হয়ে যেতেছে আপনাদের জন্য। দেখেন এই যে করোনা টাইমে আমরা পার করছি না, আমাদের এখানে এক সেনাবাহিনীর ভাই আছে, এরা তো মানে মানুষকে বাইরেই বেরোতে দিত না, পিঠে ঠ্যাঙ্গা গরমে দুর্গে রেখে দিত, ঠিক আছে? যাই হোক, একটু মজা করলাম। এখন বিষয়টা হচ্ছে, তো আমাদের দেশে অতটা পরিমাণে চাপ মোটামুটি দিছে, যে দেশে গণতন্ত্র যতটা স্ট্রং তারা অতটা পরিমাণে মানুষ আটকে রাখছে। এখন যে অনেক লোক ছিল আপনারা জানেন, তারা সম্বলহীন বা দিন আনে দিন খায়, এরকম দিন মজুর, তাদের বাকিও কেউ দেয় না, এমন একটা অবস্থা। 2 বেলা 3 বেলা না খাওয়া, ঘরে খাবার যায় না, এরকম অবস্থা হয়েছিল না? তো তারা সবাই তো চাইছিল যে একটু বাইরে এসে কাজ করবে বা তাদের একটা ব্যবস্থা করা হোক। তাদের কথা কি শোনা হয়েছিল? এই অংশটা বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। তাইলে বড় অংশের কথায় নাকি রাষ্ট্র চলে, তাইলে তাদের কথা কি রাষ্ট্র চলছিল? তাইলে গণতন্ত্র কি সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটায়? এরপরে আমরা পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে উন্নয়নশীল দেশের জন্য গণতন্ত্র আসলে একটা ব্যর্থ পর্বে। মানে এটা কিভাবে দেখেন, আমাদের দেশে গত নির্বাচনগুলোতে আপনারা এখানে সকলেই তো মোটামুটি দেখছেন না, যে একটা চেয়ারম্যান ইলেকশন 10 কোটি টাকা দিয়ে সে নমিনেশন কিনছে, কিনে নেয়। আমরা কিন্তু অ্যাভেলেবেল পেপারে দেখছি, আমার একটু সাড়া দিবেন যদি আমার কথা সত্য হয় মিথ্যা সেটা বলবেন। 20 কোটি টাকা দিয়ে এমপির নমিনেশন কিনছে দল থেকে, দেখছেন কিনা? আচ্ছা, এখন এই যে 20 কোটি টাকা দিয়ে সে কিনছে, কেনার পরে সে কি শুধু ওই 20 কোটি টাকা নমিনেশনের পিছিয়ে খরচ হয়েছে? আরো খরচ হয় না? আরো প্রচারণায় আরো ধরেন 5 কোটি, 25 কোটি টাকা, একটু মাথায় রাখবেন। হ্যাঁ, 25 কোটি টাকা। এখন স্বাভাবিকভাবে একজন এমপি গড়ে 5 বছরে কয় কোটি টাকা বাজেট পান জানেন? স্বাভাবিকভাবে, ভিন্ন কোনো ইস্যু ভিত্তিক না, স্বাভাবিকভাবে 20 কোটি টাকা পায় বছরে, গড়ে 5 কোটি টাকা করে পায় দেশের উন্নয়ন করার জন্য, স্বাভাবিকভাবে। এরপর কোনো যদি নির্দিষ্ট কোনো একটা ইস্যু আছে সেটা ভিন্ন বিষয়। তাহলে 20 কোটি টাকা পায়, সে খরচ করছে কত? 25 কোটি। এখন তার কি টাকার গাছ লাগানো আছে যে লারা দিলে টাকা পড়বে? এখন এই টাকা কি তার তুলতে হবে না? কোথেকে তুলবে? এই 5 বছরে কি শুধু এইটা? এই 5 বছরে 25 কোটি টাকা তুলবে। পরবর্তী নির্বাচনের আগে তার কি এখন এবারের মতো ধার করে টাকা আনবে? এই 5 বছরের ভিতর থেকেই পরবর্তী বছরের টাকা তার নেওয়া লাগবে। এরপরে আপনারা তো অনেকেই জানেন, অনেকে অংশগ্রহণ করেছেন, আমাদের অমুক ভাই তুমুক ভাই সুমুক ভাই যখন আসে, বিভিন্ন মোটরসাইকেল হুন্ডা যেটাকে বলেন বা বিভিন্ন গাড়ি টাড়ি নিয়ে শোডাউন দেওয়া হয় না, তারা যখন যায় তাদের হাতে টাকা দেওয়া লাগে না ভাইয়ের? নেতার টাকা দেয় কিনা? এই টাকা কোত্থেকে আসে? তার কি টাকার গাছ আছে যে লারা দেওয়ার পরে? এত কিছু টাকা, এখন এই প্রক্রিয়াটাই এমন, তা তো খরচ করা লাগবে। তো যখন এরকম করে খরচ করে আনে, এই যে খরচ, তাহলে তার 50 কোটি টাকার প্লাস, এই যে মানে এইটা নাইলে বাদ দিলাম 50 কোটি টাকা, এই 50 কোটি টাকা তার 5 বছরে শুধু নিজের পকেটের জন্য আনা লাগবে। তখন এই ব্যক্তি কি করবে আপনি বলেন? চুরি না, আপনি ধরেন স্বাভাবিকভাবে অমুক জায়গায় চাঁদা বসাইছে, অমুক জায়গায় টোল বসাইছে, অমুক জায়গায় উন্নয়ন কমিটি, অমুক জায়গায় এইটা সেইটা, একটা বিল্ডিং উঠাইতেছে যে আমার এই টাকা দেওয়া লাগবে। এছাড়া কোথেকে পাইবে বেটা? ওনার তো আর জায়গাও নাই, ওনার কি দোষ? দোষ অবশ্যই, কিন্তু উনি যাইবে কোথায়? আসলে এই যে দেখেন, আমি এ বি বলবো না, তাইলে আবার আপনার মনে কষ্ট নিতে পারেন। ধরেন আর দল চলে গেছে, সি দল আইসা সেখানে উপনীত হয়েছে, সি দল একই কাজ করতেছে। আপনারা দেখছেন না বর্তমান পরিস্থিতি? একদল আর এক দল এখন আইসা তারা কি করতেছে? অন্য কাজ করতেছে না, এখন মনে ক্ষমতায় যেতে পারে না, তার আগেই তারা কি করছে? মানে বিভিন্ন জায়গায় চাঁদার জন্য বসছে। এইটা কিসের জন্য? এটা কি ওনাদের দোষ? হ্যাঁ, ওনাদের দোষ আছে, পুরোটা ওনাদের দোষ না। এটা মূলত এই গণতান্ত্রিক ডেমোক্রেসি, এই যে আপনার এই ফরম্যাটটার দোষ। এই পদ্ধতি তাকে দুর্নীতি করতে বাধ্য করতেছে। কারণ এতদিন সে না খাওয়া, এখন সে নির্বাচন করবে, টাকা পাইবে কই? তাহলে টাকা দিবে কে? এই টাকা তার তোলা লাগবে না? কোথেকে তুলবে? যখন কোথাও জায়গা খুঁজে পায় না, তখনই তো একটা মানে অসৎ উপায় অবলম্বন করবে, ঠিক কিনা? তাইলে আমরা কি বুঝলাম? এই যে আর কি, মানে এই যে উন্নয়নশীল দেশের জন্য গণতন্ত্র কখনোই ভালো প্রক্রিয়া না, বরং গণতন্ত্র মানুষকে চুরি, দুর্নীতি এদিকে ধাবিত করে। সেকুলারিজম দিয়ে শরিয়ায় গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে যাওয়া সম্ভব কিনা? সম্ভব না।
এখন আমার সাথে এখানে অনেকেই কষ্ট পাবেন যে ভাই কেন বললেন এই কথা, বলবো। দেখেন বিগত নির্বাচনগুলোর দিকে আমরা একটু তাকাই, তারপর আমরা আলোচনায় যাই। বিগত নির্বাচনগুলোয় আপনার ইসলামিক দল সবগুলো মিলে 30টার উপরে শাসন, কখনো 30টার উপরে আসন পাইছে 300 আসনের মধ্যে? পায় নাই। কিন্তু বাংলাদেশের মানুষের হুজুগে মাতাল। এরা করবে কি, মানে আপনি যাবেন নারায় থাকবেন আল্লাহ করে আপনার পিছিয়ে ঘুরছে, ভোট দেওয়ার সময় ঠিক মতো যোগ্য দলে চিনে, আর কোনো দল চিনে না। এটাই বাস্তব। মূল কথা হচ্ছে, তো এরপর তর্কের খাতিরে মেনে নিলাম এবার যেরকম জনস্রোত ইসলামিক দলগুলো একসাথে ঐক্য হচ্ছে, ভাবলাম যে তারা ক্ষমতায় যাবে। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইনে আসতে পারবে কিনা, বা ইসলামিক শাসন, কোরআনের শাসন, খিলাফা প্রতিষ্ঠা করতে পারবে কিনা? সম্ভব না। বাংলাদেশে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দেশে সম্ভব না। আমি প্রমাণ করব। দেখেন, আচ্ছা একটা জিনিস আপনাদের বলি, ধরেন এই যে আমাদের এখন যে অভ্যুত্থানী সরকার এখন ক্ষমতা আছে না, অভ্যুত্থানের পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে না, অন্তর্বর্তীকালীন কেন আসছে? এটা হলো কেন, মানে তারা আসছে কেন? আসছে মানে আমাদের দেশে দুর্নীতিবাজ সরকারের পতন কইরা তারা সুষ্ঠু দেশ আমাদের উপহার দেওয়ার জন্য তারা ক্ষমতা আসছে। এখন আওয়ামী লীগ প্রায় আমাদের 2500 আমাদের দেশের জনগণ, আমাদের ভাই বোনদের হত্যা করছে, ঠিক আছে? এখন এই আওয়ামী লীগ কি নিষিদ্ধ করতে পারছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়? তারা কিন্তু চাইছিল, একবার কথা উঠছিল যে করবে, পারে নাই। তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি আইসা একদম স্পষ্ট দেশের মানে হত্যাকারী, তাকে আপনি নিষিদ্ধ করতে পারলেন না, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া সামান্য এই জিনিসটা করতে পারেন না, আপনি শরিয়া শাসন কায়েম করে ফেলাইবেন? কাইফা ইয়ুমকিনু হাযা, এটা কখনোই সম্ভব না। আরেকটা জিনিস হচ্ছে, দুঃখজনক হলেও সত্য যে আপনার যারাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন করতে চাইছে, প্রক্রিয়ার জায়গায় ছিল, কিন্তু নিজেরা পরিবর্তন হয়ে গেছে। ইসলামিক মূল্যবোধের সরকার কিংবা শরিয়া শাসন কায়েম করতে গিয়ে যারাই চাইছে তারা নিজেরাই পরিবর্তন হয়ে গেছে। 1980-র দশকে অনেক দেশের অনেকগুলো ইসলামিক দল তারা আর কি মানে অনেক তর্ক বিতর্কের পর ঐক্যমত হয়েছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ক্ষমতায় যায়, তারা ইসলামী মূল্যবোধের কায়েম করবে, শরিয়া শাসন কায়েম করবে, খিলাফা নিয়ে আসবে। তারা ক্ষমতায় যাওয়ার পরে পরিণতি কি হয়েছে? 40 বছর পরে প্রক্রিয়ার জায়গায় আছে, ক্ষমতায় তারা আসছে, তারা নিজেরা পরিবর্তন হয়ে গেছে, তারা এখন গণতন্ত্রের কথা বলে। এখন আপনি বলবেন প্রমাণ দেন, আসেন। তিউনিসিয়ায় আন-নাহদা, তাদের রাজনৈতিক একটা বিরাট সংগঠন, এরা একদম পুরো ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবে, ইসলামিক দল হিসেবে কাজ করতো। তারাও ওই একই সিস্টেম, আসছে ক্ষমতায়, আরব বসন্তের পরে এখন তারা গণতন্ত্রের কথা বলে। এরপরে আসেন মরক্কোতে পিজেডি, এরাও এরকমের যে ইসলাম কায়েম করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে এখন তারা গণতন্ত্রে প্রভাবিত। এখন তারা আর ইসলামী শাসনের কথা বলে না, এখন তারা কোরআনের শাসনের কথা বলে না, এখন বলে তারা এভাবেই যতটুকু মিলতাল দিয়ে চলা যায় এভাবে চলতে চায়। কিন্তু লিগাল আল্লাহর আইন, যেটা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে শপথ তারা নিয়েছিল, সেখান থেকে তারা সরে আসছে। বুঝতে পারছেন? এরপর আসেন মালয়েশিয়া PAS একটা রাজনৈতিক সংগঠন ছিল। এরা চাইছিল শরিয়া একদম ডিরেক্ট আইসে শরিয়া কায়েম করে ফেলবে। কিন্তু এখন বর্তমানে আপনি সার্চ দিয়ে দেখেন, আমার কথা মিথ্যা হলে, যে কটা দেশের নাম বলছি আপনারা এখনো দেখতে পারেন, বর্তমানে তারা গণতন্ত্রে প্রভাবিত। দুঃখজনক হইলো, এটাই সত্য। এরপরে আসেন, আসছে কোরআনের কথা বইলেই ফেলাইছে এরকম দেশ মিশর কিন্তু আসছিল, গণতান্ত্রিক প্রক্রিয়া আসছে। মুরসি আসে না, আইসা সে কিন্তু বলছে এই কোরআন হবে আমাদের মিশরের সংবিধান, আজ থেকে ঘোষণা করলাম এই কোরআন। জনসমুদ্রের ভিতরে বিশাল আকারে ঘোষণা দিছে, টিকতে পারছে? পুড়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া কখনোই এসে টিকতে পারবে না, কখনোই না, এটাই বাস্তব। এরপরে আসেন, তো এখান থেকে আমরা কি স্পষ্ট বুঝলাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শরিয়া আসবে না। এটা কি আমাদের বুঝতে কারো বাকি আছে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় শরিয়া আসা সম্ভব না। শরিয়া শাসন কোনটা? খিলাফা। শরিয়া শাসন কোনটা? এখন তাহলে শরিয়া আসবে কিভাবে? শরিয়া আসার একমাত্র পন্থা হচ্ছে বিপ্লব। এখন আমাদের দেশে একটা সমস্যা আছে, শরিয়ার কথা বললে, বিপ্লবের কথা বললে সবাই বুঝে মনে এখনই বন্দুক লয়ে লাফ দিয়ে নামছো, ঠুসঠাস গুলি করো,
যুদ্ধ করো, মারো নাইলে মরো, এটাই বিপ্লব। বিপ্লব দুই ধরনের হয়। কয় ধরনের বিপ্লব? কয় ধরনের? দুই ধরনের। এক হচ্ছে সশস্ত্র বিপ্লব, যেরকম আমাদের আফগানের মুজাহিদ ভাইরা, আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং যারা বেঁচে আছেন তারা ইসলামের পতাকা যেভাবে উড্ডীন করেছেন এটা স্থায়ী করার তৌফিক দান করুক। তাহলে আমরা সশস্ত্র বিপ্লব কোনটা? যেটা আফগান যেভাবে ক্ষমতা আসছে, এটা এই বিপ্লবটা কি? সশস্ত্র। তারা 14 বছর সোভিয়েতের বিরুদ্ধে লড়ছে, 20 বছর পরশক্তি আমেরিকার বিরুদ্ধে লড়ছে, শেষ পর্যন্ত আমেরিকা মার খাইয়া কুকুরের মতো লেজটা গুটাইয়া তারপর ভাগা লাগছে, ঠিক কিনা? আল্লাহ যাদেরকে বিজয় দেয়, একটা কথা মনে রাখবেন, মাইয়া তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর পথে যে পথিক হয়ে যায় স্বয়ং আল্লাহ তার সাহায্যকারী হয়ে যায়। আসেন এখন বিপ্লবের দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে জনবিপ্লব। সেটা কি? যেটা আমরা এই যে ওখানে বলছিলাম যে সর্বশেষ, যেটা জুলাই বিপ্লবের সর্বশেষ শিক্ষা, জুলাই বিপ্লব থেকে আমরা যেটা দেখেছি জনবিপ্লব। এটা কি বিপ্লব? আপনার উত্তমতার দিক থেকে সশস্ত্র বিপ্লবের থেকে জনবিপ্লব উত্তম। কারণ হচ্ছে যখন আপনি সশস্ত্র বিপ্লব করবেন অনেক হাজার হাজার আপনার প্রাণহানি হবে, আর যখন জনবিপ্লব করবেন কিছু প্রাণহানি হবে কিন্তু ওইটার থেকে তুলনামূলক অনেক কম, এবং আপনার এখানে মাকসাদটা যত দ্রুত কায়েম হবে ওখানে তার থেকে একটু কষ্টকর হবে। এখন আসেন, বাস্তবতা হলো এই যে বিপ্লবটা, এটা কোনো কিন্তু আবেগ দিয়ে হবে না। এটার জন্য আপনার একটা দীর্ঘ, লম্বা, জটিল, রুক্ষ, কঠিন একটা পথ পাড়ি দিতে হবে। বিপ্লবটার জন্য লম্বা, জটিল, রুক্ষ একটা পথ। এটা বিপ্লবটা এরকমেরই। এখন ধরেন আপনি উদাহরণ দিলে বুঝবেন, এতক্ষণ একটা ভারী আলোচনা হয়েছে, এখন আবার দুই একটা উদাহরণে আসলে বুঝবেন। ধরেন আপনি আগামীকালকে লিচু খেতে চান, আজকে গাছ রোপণ করছেন, আগামীকালকে আপনার পক্ষে লিচু খাওয়া সম্ভব? একজন বলতে পারবেন লিচু খাওয়া সম্ভব? আচ্ছা, আমরা এখানে একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, দেখেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যে অত্যাচার শুরু হলো, তারপরে মদিনা থেকে যখন আপনার এই যে আকাবার শপথের জন্য প্রথম আসছিল কয়জন? 12 জন। তারা তখন দাওয়াত দিয়েছিল না যে রাসূলুল্লাহ আমাদের সাথে চলেন? রাসূল গেছিলেন? আচ্ছা, চায় না। তখন কি হচ্ছে, তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন। পরবর্তীতে দ্বিতীয়বার আসলো কতজন? 73 জন। সেখানে ওরকম শপথ নিচ্ছে, সাহাবীদেরকে তিনি পাঠিয়েছেন। পরবর্তীতে রাসূল করিম পরিবেশ যখন তৈরি হয়েছে, আমাদের প্রিয় নবী সেখানে গিয়েছেন। বুঝতে পারছেন? তাইলে এইটাই আল্লাহরও শিক্ষা, এটা রাসূলেরও শিক্ষা, এটা যে রাষ্ট্রের ম্যাটেরিয়াল পূরণ করে তারপরে আপনাকে আসতে হবে। রাষ্ট্রের ম্যাটেরিয়াল পূরণ করে তারপরে আপনাকে আসতে হবে। এখন একটা জিনিস, আর একটা উদাহরণ দিই। ধরেন এখানে আপনারা কেউ জানেন পানি ফোটে কত ডিগ্রি সেলসিয়াসে? বলতে পারবেন? 100। কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস হলে পানি ফোটে। এটা মুমিন পানি গরম দিছে তার জন্য 100 ডিগ্রি সেলসিয়াস, কাফের বা মুনাফিক দিছে তার জন্য 200-250, এরকম সবার জন্য সমান। তাইলে এটা হচ্ছে নিজাম। এটা কি? এটাই আল্লাহর নিজাম। আপনাকেও সমাজের ম্যাটেরিয়াল পূরণ করে আসতে হবে, এটাই আল্লাহর নিজাম। বুঝতে পারছেন? এখন এটা যে আসলে কিন্তু আবেগ দিয়ে হবে না। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি এখন বলবেন তাহলে কিভাবে করা সম্ভব? তাহলে আরেকটা এরকম বলি, সেটা দিয়ে আপনাদের বুঝতে সম্ভব। আমরা সবাই ভালো চাষি হতে চাই। আমরা প্রথম কি করব? প্রথম ওখানে আগাছাগুলো আস্তে আস্তে করে সরাই, বা ওখানে আমরা কি করব, মানে লাঙল দিব, তারপরে আরো প্রক্রিয়া যেগুলো সেগুলো পালন করব, তারপরে বীজ পালাবো, গাছ হবে, ফল হবে, তারপরে ভোগ করব। এইটাই তো বাস্তবতা। এখন আমাদেরও সেভাবে প্রথম হচ্ছে এই যে বিষয়গুলা, এখন বলবো এটা কিভাবে সম্ভব? এটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে, জনবৈপ্লবের মাধ্যমে আসা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে। এজন্য আপনাকে প্রথমে এই সমাজের ভিতরে শরিয়ার পিপাসা তৈরি করতে হবে, শরিয়া আইনের পিপাসা তৈরি করতে হবে। আপনার যেরকম আপনি বিভিন্ন ফর্মে এটা নিয়ে আলোচনা করবেন, চায়ের আড্ডায় বলবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বলবেন, ফ্যামিলির সাথে গল্প করার সময় বলবেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কথা বলার সময় এই বিষয়গুলো তুলবেন, যে আসলে এই যে আমাদের দেশের যে ক্রান্তি লগ্ন, এই যে দুরবস্থা, এর প্রধান কারণ হচ্ছে যে গণতন্ত্র। এইটা তাদেরকে বুঝাতে হবে, এবং এটা থেকে উত্তরণের একমাত্র পথ, দুইটা পথ নাই, একমাত্র পথ হচ্ছে শরিয়া। একমাত্র পথ হচ্ছে শরিয়া। আমরা তো মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস এখানে কে জানেন? একটু বলতে পারবেন কে ছিলেন তিনি? যিনি সর্বপ্রথম ভারতে অভিযানে বিজয়ী হয়েছে। অভিযান আগে হয়েছে কিন্তু বিজয়ী তিনি হয়েছেন। কি কারণে হয়েছিল? আমাদের
সম্পদ তারা লুণ্ঠন করছে, পাশাপাশি আমাদের কিছু নারীদের তারা বন্দী করছিল। ঐতিহাসিক মতামত আছে, সেই নারী আমাদের কোনো এক বোনের একটা চিঠি যখন মোহাম্মদ বিন কাসেমের হাতে পৌঁছায় হাজ্জাজ বিন ইউসুফের মাধ্যমে, তখন তিনি 17 বছর বয়সে এখানে আক্রমণ করছেন। আমাদের মুসলিম দু একটা বোনের ইজ্জত রক্ষার জন্য পুরো সেই দেশটাকে বিজয় করে ফেলছেন। আমরা সেই মোহাম্মদ বিন কাসিমের জাতি। আমাদের আইডল কে হওয়া উচিত? রোনালদো? আমাদের আইডল কে হওয়া উচিত? আব্রাহাম লিঙ্কন? আমাদের আইডল কে হওয়া উচিত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর যদি আমাদের কাউকে মানে আইকন হিসেবে দেখতে হয় এখানে আমাদের দেশের, যদি এরকমের মানে এই বিষয়টার ক্ষেত্রে, তাহলে আমরা কেড়ে দেখব মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী, এরকমের যারা আছেন তাদেরকে। এদের অবদান সম্পর্কে আমাদের পড়তে হবে, জানতে হবে, তখন না আমরা আমাদের নিজেদের স্বকীয়তা নিয়ে লড়তে পারবো। আফসোসের বিষয় হচ্ছে আমার সম্মানিত ভাইরা, আপনারা তো মুসলিম উম্মার এক একটা সিংহ শার্দুল। আপনাদের মতো বয়সে আমাদের ইতিহাসের দিকে তাকান, এক একটা দেশ বিজয় করে ফেলতো এক একজন মানুষ, আপনাদের মতো এক একজন যুবক। আজকে এই গণতন্ত্র আপনার আমার বোন আফিয়া সিদ্দিকাকে আজ 1000 বার ধর্ষণ করছে। আফিয়া সিদ্দিকা আজ কত বছর ধরে বন্দী? ইতিহাস পড়েন, একটু জানার চেষ্টা করেন। আমাদের সমসাময়িক সময়ের কথা বলছি। এখন পর্যন্ত মার্কিন কারাগারে বন্দী। তার দোষটা কি ছিল? তিনি মুসলিম ইসলামী বিজ্ঞানী ছিলেন, তিনি খিলাফার পক্ষে কথা বলতেন, এইটাই তার দোষ ছিল। তিনি শরিয়ার পক্ষে কথা বলতেন, মুজাহিদদের পক্ষে কথা বলতেন, এইটাই তার দোষ ছিল। আফিয়া সিদ্দিকাকে ধর্ষণ করে শরীরের সমস্ত বস্ত্র রুমের বাইরে ফেলছে, কোরআনের পাতা ছিঁড়া এর উপরে আপনার পুরো ফুলের ফালায় রাখছে, ফালায় তারপর বলে পাড়ায় যায় যদি তোমার পোশাক আনতে পারো তোমাকে আমরা ছেড়ে দিব। আফিয়া সিদ্দিকা বলছিলেন আমি এটা পারবো না, আমাকে বাঁচাতে মোহাম্মদ বিন কাসেম আসবে, আমাকে বাঁচাতে মোহাম্মদ বিন কাসেম আসবে। তিনি এটা বলছিলেন, মাঝে মাঝে প্রায় সময় তাকে তিরস্কার করে বলে, কই তোমার মোহাম্মদ বিন কাসেম আসে না? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন? একবার কল্পনা করে দেখেন, আপনার মায়ের পেটের বোন, আমরা কি এত ঘুমায় পড়ছি এই জাতি? আফিয়া সিদ্দিকা এরকম একদিন প্রচন্ড পরিমাণে টর্চারে বারবার বেহুশ হয়ে যায়, খাবার দেয় না, ঘুমায় পড়ছেন, বেহুশ হয়ে পড়ছেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে গেছে। আমার কথা না, আপনারা ব্রিফিং দেখতে পারেন, তার বোন এটা বলছে। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইমতিহান কতদিনের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন, এই ইমতিহান তোমার না, এই ইমতিহান পুরো মুসলিম জাতির। এই ইমতিহান আমার মুসলিম জাতির। আপনার যৌবন আছে, আপনার শক্তি আছে, মেধা আছে, আপনি কোন কাজে ব্যয় করছেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কাল রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন? যখন আপনার বোন আফিয়া সিদ্দিকা নির্যাতিত অবস্থায়, তিনি ওই অবস্থায় দাঁড়াবেন, তার ইজ্জতের শাহাদাত দিয়ে যখন দাঁড়াবেন, রাসূলের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? কিভাবে মুখ দেখাবেন? একবার চিন্তা করে দেখেন। এখন আমি আর কিছু বলবো না, আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, সিদ্ধান্ত আপনাদের। আপনারা খিলাফতের জন্য, শরিয়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবেন, নিজেদের মেধা উৎসর্গ করবেন, নাকি পশ্চিমাদের জন্ম দেয়া কুফরি গণতন্ত্রের পিছনে ছুটবেন? সিদ্ধান্ত আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।